আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে নাচের স্কুলে ছুরিকাঘাতের ঘটনা তদন্ত শুরু গোয়েন্দা পুলিশের, এলাকায় থমথমে পরিস্থিতি। অপ্রাপ্তবয়স্ক শিশুদের ছবি বেআইনিভাবে প্রকাশ করায় বিবিসি সাংবাদিক অভিযুক্ত, চলতি বছরের শুরুতে পদত্যাগ, রায় হবে সেপ্টেম্বরে। এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি, অপতৎপরতা চালালে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা, বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সোমবার সাউথপোর্টে শিশু কিশোরদের একটি নাচের স্কুলে ছুরিকাঘাতের ঘটনার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত 17 বছর বয়সী এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আরও সময় চাওয়া হয়েছে। ওই ঘটনায় 3 শিশু নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়। এতে সৃষ্ট বিক্ষোভের ঘটনায় আহত হন 50 পুলিশ সদস্য। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সাউথপোর্টের নাচের স্কুলে হামলার সময় শিশুদের রক্ষায় আপ্রাণ চেষ্টা করে লিয়ানে লোকাস নামের এক ব্যক্তি। এ সময় মারাত্মক আহত হন তিনি। She spoke it. She's still definitely not out of the wood. Yeah, we're not allowed to say too much, but yeah, she's a hero. She's an actual hero. এ ঘটনা স্থানীয় কমিউনিটিতে তৈরি করেছে চরম আতঙ্ক। ছুরিকাঘাতে নিহত হয় 9 বছর বয়সী আলিসা ডি সিলভা, 7 বছর বয়সী এলসি ডট এবং 6 বছর বয়সী বিবি কিং। এছাড়া আহত হয় আরও 8 শিশু কিশোর। জনাথন হেইসও চরম ঝুঁকি নিয়ে নাচের ক্লাসের বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন। সাউথপোর্ট শহরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। জিমা তার সন্তানদের নাচের ক্লাসে ভর্তি করানোর কথা ছিল, কিন্তু স্থান সংকুলান না হওয়ায় পারেননি। তার সন্তানরা বেঁচে গেল বড় বিপদ থেকে। Every night since it's happened, I just want to hold them. I don't want them to go anywhere. She's supposed to go to preschool today. I just don't want to let her go. এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সাউথপোর্ট শহরে দেখা দেয় রায়েট। বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ। এ সময় লুট হয় একটি দোকান, আহত হয় 50 পুলিশ কর্মকর্তা। So they just flooded like a human flood inside. And they just took all the cigarettes, valuable alcohol, smashed a couple of bottles, Swiss chocolates, just throw it everywhere. মার্সিসাইডের প্রধান পুলিশ কর্মকর্তা ধ্বংসস্থল পরিদর্শন করেছেন। They were faced with that disgusting level of violence for people who do not represent our communities here in Southport. Was it your sense that they came in from outside this community? There was people who travelled into Southport. People have attended then after the vigil for the purpose of mindless violence, thuggery and hooliganism, and they do not represent Southport. Do you worry about misinformation that circulates online? Is that providing a new challenge? It absolutely is, in terms of there is a lot of misinformation out there. There is a lot of speculation, and I would just urge people, we will give you the information when we can. নাচের স্কুলে হামলার ঘটনাকে কেন্দ্র করে ছড়ানো গুজবে সৃষ্ট রায়েটে সাউথপোর্ট শহরে বিরাজ করছে উত্তেজনা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। অনলাইনে শিশুদের বেআইনি ছবি পাঠানোর অপরাধে বিবিসির সাবেক সংবাদ পাঠক হিউ এডওয়ার্ডকে দোষী সাব্যস্ত করা হয়েছে। হিউ এডওয়ার্ড স্বীকার করে বলেছেন, 3 শতাধিক ছবির মধ্যে প্রায় 41টি ছবি হোয়াটসঅ্যাপে তাকে পাঠিয়েছিল অন্য এক ব্যক্তি, যাদের বয়স ছিল 7 থেকে 15 বছর। এই অপবাদ মাথায় নিয়ে বিবিসি থেকে চলতি বছরের শুরুর দিকে পদত্যাগ করেন হিউ। তার সাজার রায় দেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসে। বিবিসির এক সময়ের সংবাদ পাঠক এখন নিজেই সংবাদের শিরোনাম। পুরো ঘটনায় বিস্ময় প্রকাশ করে বিবিসি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে, বলেছে এমন অপরাধের কোনো স্থান নেই বিবিসিতে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সন্ত্রাস দমন আইনে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামীতে এ ধরনের অপতৎপরতা চালালে তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কৃষক লীগের আলোচনা সভায় এসব কথা বলেন সরকার প্রধান।
এ সময় কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রত্যেকটি ঘটনার যথাযথ তদন্ত হবে বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত অর্ণব নাসিরের প্রতিবেদনে। শোকের মাস আগস্টের প্রথম দিনে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু শোক জ্ঞাপন না, মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী জামাত শিবিরের সহিংসতামূলক তাণ্ডবের জন্য তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে দেয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা, এটাতে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা, আর এদের মূল শক্তি যে ওই জামাতে ইসলামী এবং শিবির, যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। জামাত শিবির নিষিদ্ধের পর তারা কোনো অপতৎপরতা চালালে তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করতে হবে জানান প্রধানমন্ত্রী। জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। বাংলার মাটিতে জঙ্গিদের ঠাঁই হবে না সাফ জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, এজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা দল জামাত ইসলামী 1972 সালে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে। 52 বছর পর এবার দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা। নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, সন্ত্রাস দমন আইনের 18(1) ধারায় ব্যবস্থা নেওয়া হবে। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তের পর নির্বাহী আদেশের মাধ্যমে জামাত শিবিরের নিষিদ্ধের পদক্ষেপ বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার। বিএনপি জামাত সারা দেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় এনে ধ্বংসলীলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধ্বংসযজ্ঞ ও সব হত্যার তদন্ত হচ্ছে, সব সত্য বেরিয়ে আসবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, সব তদন্ত চলছে, সরকার তদন্ত কমিটিকে প্রভাবিত করবে না, তবে সহিংসতার রহস্য উন্মোচন হওয়া দরকার। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর মাহমুদ ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি বলে মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক, গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। সারা দেশ থেকে তারা তাদের সন্ত্রাসীদের ঢাকায় এনে হত্যা, সন্ত্রাস, ধ্বংসলীলায় মেতে উঠেছে। যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের স্বীকারোক্তির মাধ্যমে উঠে এসেছে বিএনপি জামাত ক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নে কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দিরাই উপজেলা স্পোর্টিং ক্লাব ইউকের ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন হয় কুলুন্স ইউনিয়ন। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরো একবার।
লন্ডন সফররত সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিস উন নূরের সাথে মতবিনিময় করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI। ইস্ট লন্ডনে সংগঠনের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। BBCCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দারের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তাবিস উন নূর। BBCCI উপদেষ্টা শাহগীর বক্ত ফারুক, BBCCI এর সাবেক সভাপতি বশির আহমেদ, ফাইন্যান্স ডাইরেক্টর হেলাল উদ্দিন খান, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মোহাম্মদ মনির আহমেদ ও প্রেস অ্যান্ড পাবলিসিটি ডাইরেক্টর মিসবাহ আহমেদ BS চৌধুরী সহ আরও অনেকে। দিরাই উপজেলা স্পোর্টিং ক্লাব ইউকের আয়োজনে দ্বিতীয়বারের মতো ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। এবারের টুর্নামেন্ট মোট 7টি টিম অংশ নেয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কলোনস ইউনিয়ন, রানার্স আপ হয় দিরাই পৌরসভা। টুর্নামেন্ট পরিচালনা করেন সংগঠনের চেয়ারম্যান বদরুল চৌধুরী, সেক্রেটারি নাসিম আহমদ, ম্যানেজার শফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন সর্দার ও অর্থ সম্পাদক আবুল কাশিম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান সেলিম সর্দার, সেক্রেটারি রয়্যাল মিয়া এবং দি রাইশালা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ার মহিউদ্দিন জঙ্গু ও সেক্রেটারি আজিজুর রহমান লিটন। সার্বিক সহযোগিতা করেন জলসাগরের পরিচালক জাবেদ চৌধুরী। ইতালির পর্যটন শহর ভেনিসে বৃহত্তর চট্টগ্রামবাসী আয়োজন করেছে ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠান। মেজবানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিউদ্দিন মিন্টু, সনদ বড়ুয়া, মোশাররফ হোসেন, নাসির উদ্দিন, ইসমাইল হোসেন সুমন, মোহাম্মদ হোসেন চৌধুরী, শফিকুল ইসলাম সাব্বির, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও নুরুজ্জামান সহ আরও অনেকে। এই আয়োজনের পিছনে আরো প্রত্যেকের অবশ্যই অবদান আছে, আর্থিক, শারীরিক এবং সবকিছু মন মানসিক দিক দিয়ে যে কোনো অবদান আছে। ঐতিহ্যবাহী মেজবানকে সবার কাছে তুলে ধরতে পারি আমরা ভেনিসবাসী অত্যন্ত আনন্দের সাথে এটা উপভোগ করছি। চিটাংবাসীর পক্ষ থেকে আজকে ভেনিসে যে মেজবানের আয়োজন করা হয়েছে তা সফলভাবে সাকসেস করার জন্য সবাইকে ধন্যবাদ। সুন্দরভাবে সবাইকে নিয়ে আয়োজনটা সুসম্পন্ন করতে পেরেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার ঘটনা মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি করেছে। হামাসের সশস্ত্র শাখা এরই মধ্যে এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। হামাসের মিত্র ইরানও বলছে তারা হানিয়ার রক্তের বদলা নেবে। ইসরায়েল বিদেশে তাদের চালানো কোনো অভিযানের বিষয়ে সাধারণত মন্তব্য করে না। এবারও হানিয়া হত্যা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি, হত্যার দায়ও স্বীকার করেনি। ইসরায়েলি সেনাবাহিনী কেবল বলেছে তারা পরিস্থিতি মূল্যায়ন করে দেখছে। ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য নতুন কোনো নির্দেশনাও তারা জারি করেনি। কিন্তু হানিয়া হত্যায় সবার নজরে এখন ইসরায়েলের উপর, যে দেশটি হামাসের সব নেতাকে খুঁজে খুঁজে বের করে সাজা দেওয়ার অঙ্গীকার করেছে। তাছাড়া ইরানে এর আগে ইসরায়েলের হামলা চালানোর নজিরও আছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে এক নির্বাচনী প্রচার সভায় হ্যারিস বিতর্কের মঞ্চে তাকে মোকাবেলা করার এই চ্যালেঞ্জ জানান ট্রাম্পকে। প্রচারণা সভার মঞ্চে দাঁড়িয়ে হ্যারিস বলেন, নির্বাচনী দৌড়ের গতি প্রকৃতি বদলে যাচ্ছে। ট্রাম্পও তা অনুধাবন করতে পারছেন, সে লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বিতর্ক করবেন না, কিন্তু তিনি ও তার রানিং মেট সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু বলার আছে। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর জর্জিয়ার এই প্রথম প্রচার সমাবেশে গেছেন হ্যারিস। ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি আটলান্টা। হ্যারিসের প্রচার সভায় সেদিন উপস্থিত ছিলেন প্রায় 10,000-এর বেশি মানুষ। প্রেসিডেন্ট নির্বাচনে এ রাজ্যের ভোটের গুরুত্ব অনেক। শনিবার ট্রাম্পেরও আটলান্টায় প্রচার সমাবেশ করার কথা রয়েছে, একই জায়গায় যেখানে হ্যারিস প্রচার চালাচ্ছেন। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। যুক্তরাজ্যে নাচের স্কুলে ছুরিকাঘাতের ঘটনা তদন্ত শুরু গোয়েন্দা পুলিশের, এলাকায় থমথমে পরিস্থিতি। অপ্রাপ্তবয়স্ক শিশুদের ছবি বেআইনিভাবে প্রকাশ করায় বিবিসি সাংবাদিক অভিযুক্ত, চলতি বছরের শুরুতে পদত্যাগ, রায় হবে সেপ্টেম্বরে।
জামাত শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি, অপতৎপরতা চালালে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা বললেন প্রধানমন্ত্রী। এবং দিরাই উপজেলা স্পোর্টিং ক্লাব ইউকের ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন হয় কোলোনস ইউনিয়ন। দর্শক, এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।